সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। টিভিএন24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা আগেও আলোচনা করেছিলাম স্পাইনাল স্টেনোসিস নিয়ে। সেই আলোচনারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমরা আবারও স্পাইনাল স্টেনোসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটু জানবার চেষ্টা করব যে আসলে এর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট গুলো ডিটেইল কি হতে পারে এবং স্পাইনাল স্টেনোসিস নিয়ে একজন মানুষ কিভাবে মডিফাইড লাইফস্টাইল ফলো করে এটার প্রোগ্রেশনকে আসলে বন্ধ করতে পারেন। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। আমি ডক্টর দেবাশিস মৃধা, মিশিগান থেকে। আমি একজন নিউরোলজিস্ট, প্র্যাকটিস করছি প্রায় 30 বছর ধরে। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি। ডক্টর মৃধা, শুরুতে আমরা আবারও একটু বেসিক আলোচনাগুলো করতে চাচ্ছি। শুরুতেই জানতে চাচ্ছি যে স্পাইনাল স্টেনোসিস এই সিচুয়েশনটি বলতে আসলে আমরা কি বুঝে থাকি? খুব সুন্দর প্রশ্ন। আমাদের শরীরে আমাদের ভার্টিব্রা রয়েছে বা স্পাইনাল কলাম রয়েছে। স্পাইনাল কলামটা শুরু হয় মাথার ঠিক নিচ থেকে এবং শেষ হয় আমাদের একেবারে কক্সিসের কাছাকাছি। এই এই কলামটা খুব শক্ত একটা কলাম, আবার ফ্লেক্সিবল। এই কলামটা খুব দরকার আমাদের, কারণ এর ভিতরে থাকে স্পাইনাল কর্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এই যে আমরা হাত পা নাড়ি, হাঁটি, সবকিছু কন্ট্রোল করে এই স্পাইনাল কর্ড। ব্রেইন মূলত কন্ট্রোল করে, কিন্তু এই সিগন্যালগুলো সেন্ড করে স্পাইনাল কর্ডের মাধ্যমে। এখন এই যে বোনগুলো রয়েছে এগুলো ফ্লেক্সিবল, এর মাঝখানে থাকে স্পাইনাল কর্ডটা, কিন্তু বোনগুলো মাঝে মাঝে একটু বেড়ে যেতে পারে। আর এর চারিদিকে যে স্পাইন গুলো থাকে সেগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, বা এর প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, দুটো ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে। সেই ডিস্কটা বয়সের সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। অনেক সময় পড়ে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে ডিস্ক প্রলাপস হয়ে যায় বা হার্নিয়েশন হয়। তখন আমাদের স্পাইনাল ক্যানাল, যেটা থেকে স্পাইনাল কর্ডটা নিচের দিকে যায়, সেটা ন্যারো হয়ে যায়। আর ন্যারো হয়ে গেলেই আমাদের অনেক সিমটম হতে পারে। এই ন্যারোটা হতে পারে বিভিন্ন জায়গায়। আমরা বলি সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস। আমাদের ঘাড়ে বা নেকের কাছে যদি হয় তখন আমরা এটাকে বলি সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস। যদি এটা থোরাসিক কলামে হয়, যে আমাদের ফুসফুসের পিছনে, চেস্টের পিছনে যে জায়গা, হার্টের পিছনে যে জায়গাটা রয়েছে, ওটাকে আমরা থোরাসিক কলাম বলি। ওখানে যদি হয় তখন আমরা বলি থোরাসিক স্পাইনাল স্টেনোসিস। আর সবচেয়ে কমন যে জায়গাটায় হয় সেটা হলো লাম্বার বা লোয়ার ব্যাক, নিচের অংশে যদি হয় তখন আমরা বলি লাম্বার স্পাইনাল স্টেনোসিস। এখন এই স্পাইনাল স্টেনোসিস আবার বিভিন্ন ভাগে আমরা ভাগ করি। একটা হলো ফোরামিনাল স্টেনোসিস, আমরা অনেক সময় বলি। নার্ভগুলো স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে যায়, বেরিয়ে বিভিন্ন জায়গায় আমাদের হাতে, পায়ে, আমাদের চেস্টে, সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। এই যখন বেরিয়ে যায় এটা যায় একটা ছিদ্রের মাঝখান থেকে। এই ছিদ্রটা যদি ন্যারো হয়ে যায় তখন এখানে নার্ভের উপর খুব প্রেশার পড়ে, আর তখনই আমরা বলি এই স্টেনোসিসটাকে আমরা বলি ফোরামিনাল স্টেনোসিস। ধন্যবাদ। এই যে আপনি বললেন যে আসলে স্পাইনাল ক্যানেল বা মেরুদণ্ডের মাঝ দিয়ে যে সরু একটি জায়গা লম্বালম্বি ভাবে নেমে যায়। আমরা জানি যে মেরুদণ্ডের ভিতরে অনেকগুলো ডিস্ক থাকে এবং এই ডিস্ক গুলোর মাঝখান দিয়ে আসলে আমাদের শরীরের যে নার্ভ এগুলো পাস করে। তো এই নার্ভ ক্যানেল যখন আসলে ন্যারো হয়ে যাচ্ছে তখন এটা নার্ভ গুলোকে প্রেসার দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু পেশেন্টের অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। এমনকি পেশেন্টের হাঁটা চলা বা আ টয়লেট করা এই ধরনের ইস্যুও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা আসলে মাইল্ড থাকে। কিন্তু কারো ক্ষেত্রে এটা অনেক সিভিয়ার হয়ে যায়। তো
এর কি কোনো কারণ আমরা স্পেসিফিক ভাবে বের করতে পেরেছি যে কেন আসলে এই ন্যারোইংটা হচ্ছে? আপনি বললেন যে বনি স্পার বা এ ধরনের আরো অনেক সিচুয়েশন আছে। কিন্তু এটা তো সবার ক্ষেত্রে হচ্ছে না। তাহলে রিস্ক ফ্যাক্টর গুলো কি? কাদের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা থাকে? এবং কারা কমনলি এই সিচুয়েশন গুলো এক্সপেরিয়েন্স করছে? এবং একই সাথে জানতে চাইবো যে কোনো প্রিভেন্টিভ মেজার্স কি আমরা সাজেস্ট করছি কিনা? খুব ভালো প্রশ্ন। আম ব্যাপারটা হলো এই সমস্যাটা হয় বয়সের সঙ্গে, সঙ্গে। বয়সের সঙ্গে, সঙ্গে আমাদের এই স্পাইনের wear and tear যেটাকে বলি আমরা, মানে ক্ষয় হয়ে যায় আবার নতুন করে তৈরি হয়। নতুন করে যদি কিছু তৈরি হয় তখন সেটাকে এক স্কারের মতো একটা ফর্ম করে একটু বড় হয়ে যায়। এইজন্য এটা হয়। আম ওই স্কার টিস্যু যেখানে থাকে স্কার টিস্যুটা ন্যারো করে দেয় ক্যানালগুলোকে। এইজন্য এটা হয়। আম এর কারণ আমরা দেখি মূলত যাদের যাদের কোনো অ্যাক্সিডেন্ট আছে জীবনে, কার অ্যাক্সিডেন্ট হলো বা কোথাও পড়ে গিয়ে ব্যথা পেলো, তখন আমরা অনেক সময় টেক কেয়ার করি না, ভাবি যে ঠিক হয়ে যাবে। কিন্তু পরে দেখা যায় এই কারণটাই আমাদের স্পাইনাল স্টেনোসিস করে দিয়েছে। যদি কারোর বারবার সার্জারি হয় অন্য কোনো কারণে, ডিস্ক হার্নিয়েশনের জন্য বা অন্য কোনো কারণে যদি সার্জারি হয়, তখন আমরা দেখি তাদের ক্ষেত্রে স্পাইনাল স্টেনোসিসটা বেশি হয়। তাদের আম আম ওই যে স্কার টিস্যু ফর্মেশন হয়ে স্পাইনাল স্টেনোসিস হয়। তারপরে আমরা দেখি যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি তাদের একটু বেশি হয়। যাদের বাবা-মায়ের এগুলো রয়েছে তাদের আমরা খেয়াল করি যে পরবর্তী জীবনে তাদের আম হয়ে থাকে। আমরা তো আসলে বাবা-মায়ের প্রতিচ্ছবি। সুতরাং বাবা-মা দেখতে যেমন হয় আমরা তেমনি দেখতে হই। আমাদের রোগগুলো ঠিক তেমনি হয়। এইজন্য বাবা-মার থাকলে আমাদের সম্ভাবনাটা বেশি থাকে। আম আর টিউমার যদি কারোর হয়, সেটায় অনেক সময় এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। যাদের আমরা বললাম যে ফ্র্যাকচার যাদের একবার হয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে। আর যাদের আর্থ্রাইটিস থাকে, রমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনো আর্থ্রাইটিস যদি থাকে, লুপাস বা এই ধরনের রোগ যদি থাকে, তাদের ক্ষেত্রেও আমরা এটা দেখি বেশি হচ্ছে। যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বা অস্টিওপরোসিস যদি থাকে, তখন আমরা তাদের দেখি যে তাদের অনেক সময় স্পাইনগুলো ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়। আর তখন এই স্পাইনাল স্টেনোসিসটা আমরা দেখতে পাই। এইগুলো হলো মূলত কারণ। তুমি জিজ্ঞেস করেছিলে এটা প্রিভেনশন করা যায় কিনা। জি। আম, খুব ভালো একটা প্রশ্ন। আসলে প্রিভেনশনের তেমন কোনো পদ্ধতি নেই। তবু আমরা যেটা বলি, যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনার আগে থেকে সচেতন হয়ে যেতে হবে। আপনার ভাইটামিন ডি এবং অন্য ভাইটামিনগুলোর লেভেল কত আছে সেটা মেজার করতে হবে। যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকে বা গাউট থাকে, সেটাকে কমিয়ে রাখতে হবে। আম, তারপরে জীবন চলার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমরা তো আহ, আমেরিকাতে যারা থাকি তারা বিশেষ করে সোফায় বসে টেলিভিশন দেখতে পছন্দ করি। কিন্তু সোফায় বসাটাই খুব খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। যাদের স্পাইনাল স্টেনোসিস রয়েছে তারা সাধারণত চেষ্টা করবেন সোফায় না বসতে। যদি বসেনও খুব অল্প সময় বসে উঠে যেতে হবে। তাদের চেষ্টা করতে হবে একটু হাই চেয়ারে বসতে। আমাদের জীবন তো এখন একটু সুন্দর হয়ে গেছে আর আমরা অনেকদিন বেঁচে থাকি। তাই আমাদের স্পাইনটাকে শক্ত রাখতে হবে। এই জন্য আমরা যদি বসে থাকি হাই চেয়ারে যখন বসতে হয়, কিন্তু একসঙ্গে ১ ঘন্টা বা ১৫ মিনিটের বেশি বসা ঠিক না। আপনাকে উঠতে হবে, হাঁটতে হবে। যাদের বিশেষ করে ফ্যামিলি হিস্টোরি রয়েছে তাদের হাঁটাচলা করতে হবে খুব বেশি। তখন দেখা যায় যে আমরা এটা কমিয়ে রাখতে পারি। আম আম এই ধরনের বিভিন্ন কিছু করে আমরা আরকি প্রটেক্ট করতে পারি। যদি আপনার কখনো অ্যাক্সিডেন্ট হয় বা বারবার সার্জারি হচ্ছে কোনো ব্যাকে বা কিছুতে, তখন আপনারা সেইটাকে ম্যানেজ করতে পারেন। ডাক্তারকে আগে থেকে বলে দিতে পারেন যে, "আমার কিন্তু ফ্যামিলি হিস্টোরি স্পাইনাল স্টেনোসিস রয়েছে।" ওনারা তখন একটু অন্যরকমভাবে ট্রিট করতে পারে। ওপেনিংটাকে আরো বেশি বড় করে দিতে পারে। এমন কিছু করা যেতে পারে আরকি। আম এই ধরনের আ ব্যাপার, এই ধরনের আম প্রতিরোধ নিলে আমরা অনেক সময় নিজেকে এই আম ক্রিপলিং কন্ডিশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। অনেকেই মনে করেন যে আ ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম আ এর প্রপার আ
ইনটেক আসলে কতদিন পর্যন্ত করা প্রয়োজন? অনেকেই মনে করেন যে হয়তোবা আমি ভালোই আছি। আমার কোনো হাড়ের ব্যথা নেই বা কোনো সমস্যা নেই। আমার ভাইটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর দরকার নেই। বিশেষভাবে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আসলে কিন্তু যেহেতু বাংলাদেশে আমাদের যেটাকে আমরা এখানে বলে থাকি যে আ প্রতি বছর যে একটা হেলথ চেকআপ, আ রুটিন চেকআপ যেটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল। বাংলাদেশে আসলে যেহেতু এই ধরনের ম্যানেজমেন্ট বা মেইনটেন্যান্স এর প্র্যাকটিস নেই। আ তো আমি দেখেছি যে আমেরিকাতে থাকার পরেও এ ধরনের সুযোগ সুবিধা থাকার পরেও আমাদের কমিউনিটিতে কিন্তু অনেক মানুষই আসলে তার রেগুলার হেলথ চেকআপ করান না। এবং মনে করেন যে আমি সুস্থ আছি। কারণ আমাদের একটি অভ্যাস হচ্ছে যতদিন পর্যন্ত আমার কোনো সিম্পটমস ডেভেলপ না করছে, আমি অসুস্থ না হয়ে পড়ছি, আমরা কিন্তু আসলে ডাক্তারের কাছে যাই না কোনো জেনারেল চেকআপ করাবার জন্য বাংলাদেশে। তো সেখান থেকে আমি দেখেছি যে অনেকেই কিন্তু আ ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের কি গুরুত্ব রয়েছে বিশেষভাবে ফিমেল বডিতে এবং অনেকেরই কিন্তু আর্লি মেনোপজ হয়ে যাচ্ছেন। তাদের ক্ষেত্রেও আসলে কি ধরনের আ স্টেপ তাদের ফলো করা উচিত এগুলোও তারা জানেন না। আপনি যদি একটু ১ম এ ভাইটামিন ডি এবং ক্যালসিয়ামের গুরুত্ব এবং আসলে কি ধরনের ডোজ মেইনটেইন করা উচিত এবং কি করে এটা রেগুলার ফলো আপ করে একজন বুঝতে পারবেন যে তার কি ঠিক আছে কিনা লেভেলটা। এবং একই সাথে যাদের ক্ষেত্রে আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা কি ধরনের অ্যাডভাইস করতে পারি? কারণ আমরা জানি যে আর্লি মেনোপজ কিন্তু আসলে অ্যাডেড রিস্ক নিয়ে আসে একজন মহিলার জীবনে। খুব সুন্দর প্রশ্ন। আসলে এদেশে যেহেতু আমাদের সুযোগ সুবিধা রয়েছে, আমাদের ভাইটামিন ডি লেভেল, ক্যালসিয়াম লেভেল এগুলো আমরা খুব সহজেই চেক করতে পারি। আপনার বাৎসরিক চেকআপে যদি যান তখন তারা এটা মেজার করতে পারে। আম আরো বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে আমরা যে আগে বললাম, আম তাদের আমরা বোনস ডেনসিটোমেট্রি বলে। এটা আমরা মেজার করতে পারি। এটা ডিফাইন করে আপনার অস্টিওপরোসিস আছে কিনা, আপনার আম আছে কিনা যে আপনার স্পাইনাল স্টেনোসিস হবে। এটা আমরা অনেক সময় ইমাজিন করতে পারি আরকি। আম বোন ডেনসিটোমেট্রি এই ধরনের আম আর ক্যালসিয়াম লেভেল এবং ভাইটামিন ডি লেভেল। আরেকটা ব্যাপার হলো এই দেশটা তো আসলে আ আমাদের দেশে আমরা অনেক হাঁটি এবং আমাদের দেশে যখন আমরা ছিলাম তখন রোদে যেতাম খুব বেশি। কারণ সারাক্ষণ রোদ রয়েছে। এদেশে আমরা বাইরে বের হই খুব কম। ইভেন সামার টাইমেও আমি দেখি বেশিরভাগ লোকই ভিতরেই থাকেন। আম বাইরে ততটা বের হন না। সুতরাং আমাদের আম সান এক্সপোজার খুব কম হয়। এজন্য ভাইটামিন ডি এদেশে প্রায় প্রত্যেকেই প্রতিদিন গ্রহণ করা উচিত। আম আম আ এর আগে একটু দেখে নেওয়া উচিত যে আপনার ভাইটামিন লেভেলটা কেমন। কিন্তু প্রত্যেকেরই প্রতিদিন ভাইটামিন ডি খাওয়া খাওয়া ভালো। বিশেষ করে মেয়েদের জন্য। আম আম আমরা সাধারণত রিকমেন্ড করি 2000 to 4000 ইন্টারন্যাশনাল ইউনিট বলে। আম এরকম। ক্যালসিয়ামের সঙ্গে অনেক সময় মিক্সড করা থাকে। যাদের অস্টিওপরোসিস হিস্টোরি আছে, বাবা-মায়ের অস্টিওপরোসিস রয়েছে, তাদের জন্য ক্যালসিয়ামটা নেওয়ার খুবই ভালো। কিন্তু আপনারা নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা ভালো। আম আর মেনোপজের কথা বললে, আম হ্যাঁ, মেনোপজ হলে আমাদের যে চেঞ্জটা হয় তাদের একটু রিস্ক থাকে আম অস্টিওআর্থ্রাইটিস আম অস্টিওআর্থ্রাইটিস বা স্পাইনাল স্টেনোসিস হওয়ার একটু বেশি রিস্ক থাকে। কারণ তাদের হরমোনাল ডিসব্যালেন্সের জন্য। আমরা এক্ষেত্রে যাদের হয় তাদের ওই হরমোন লেভেলগুলো চেক করি। তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে এখানে একটা থেরাপি রয়েছে, সেটা আমরা করতে চেষ্টা করি। অনেক সময় তাদের বোন ডেনসিটি যেটা থাকে, বোন ডেনসিটোমেট্রি এটাকে আমরা দেখে নেই। সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি ফিউচারটাকে কি হবে তাদের। সেই অনুযায়ী ট্রিট করা যায়। আজকাল অনেক ধরনের মেডিসিন রয়েছে, ইনজেকশন বিভিন্ন ধরনের, সেগুলো অনেক সময় আমাদের হেল্প করে। আম সুতরাং ডাক্তারের কাছে গেলে আম এইটা এটা বেশ সুবিধাজনক হয়। কারণ আমরা তো আসলে হেলদি লং লাইফ লিভ করতে চাই। আমাদের একটাই অ্যা ব্যাপার ডাক্তারের কাছে যাই কারণ আমরা হেলদি লং লাইফ লিভ করতে চাই। আর আমাদের মূল সম্পদ, জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো হেলথ। হেলথ না থাকলে অন্য কোনো কিছুর মূল্য নেই। এইজন্যই আমরা এটাকে আম আম প্রটেক্ট করতে চাই, রোগ প্রিভেন্ট করতে চাই। এইজন্য আমি রিকমেন্ড করব আপনারা বৎসরে একবার ডাক্তারের কাছে যান, চেক করুন। যদিও আপনি ভালো আছেন তবুও এদেশের কিন্তু আমেরিকানরা বেশিরভাগ আমেরিকান ইয়ারলি চেকআপে যায়। ধন্যবাদ। আম
স্পাইনাল স্টেনোসিসে আমি দেখেছি যে অনেক পেশেন্ট কিন্তু আসলে আম তাদের হয়তোবা খুব মাইল্ড সিম্পটমস থাকে। কিন্তু কখনো কিছু পেশেন্ট সিম্পটমস অনেক সিভিয়ার হয়ে যায়। অনেকে বলেন যে এত বেশি ব্যথা হয় যে সেটা টলারেট করতে পারছেন না। তো এই ধরনের সিচুয়েশন এ আপনি কি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাডভাইস করে থাকেন? খুব ভালো প্রশ্ন। আসলে ট্রিটমেন্ট তো আমরা দেই ডিপেন্ডিং অন সিম্পটম। এখন স্পাইনাল স্টেনোসিস হতে পারে বিভিন্ন জায়গায়। আমরা যেমন বললাম সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস, থোরাসিক স্পাইনাল স্টেনোসিস অ্যান্ড লাম্বার স্পাইনাল স্টেনোসিস। এখন যাদের থোরাসিক বা সার্ভিক্যাল স্পাইনাল স্টেনোসিস হয়, তাদের হাতটা নাম হয়ে যেতে পারে, হাতটা দুর্বল হয়ে যেতে পারে, পাও দুর্বল হয়ে যেতে পারে। তাদের অনেক সময় বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হতে পারে। সুতরাং এটা বেশ সিরিয়াস। যদি আমরা দেখি যে হাত পা দুটোই আম আ একটু অবশ হচ্ছে, হাঁটতে পারছে না, দুর্বল হয়ে যাচ্ছে, তখন আমরা অবশ্যই এমআরআই করে নেই। এমআরআই সার্ভিক্যাল অ্যা এমআরআই করি। যদি দেখি তাদের স্পাইনাল স্টেনোসিস অথবা ফোরামিনাল স্টেনোসিস আছে এবং খুব সিভিয়ার, এটা আমরা গ্রেড করি, বিভিন্ন গ্রেডের উপর নির্ভর করে। যদি আমরা দেখি মানে খুব সিভিয়ার, তখন আমরা আ স অনেক সময় রিকমেন্ড করি সার্জারি। যদি আমরা দেখি যে স্পাইনাল স্টেনোসিসটা এত বেশি যে স্পাইনাল কর্ডটাকে আম এই আম ভার্টিব্রা গুলো টাচ করছে, তখন আমরা সার্জারি রিকমেন্ড টাচ করছে অথবা কর্ডের উপরে প্রেশার দিয়ে এমন করছে যে কর্ড কম্প্রেশন হয়ে যাচ্ছে। তখন তাদের সিম্পটমটা খুব সিরিয়াস হয়ে যায়। এটা খুব এমার্জেন্সি একটা ব্যাপার। আমরা তখন আম ডাক্তারের কাছে পাঠিয়ে দেই, নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দেই এবং সার্জারি রিকমেন্ড করি। লোয়ার ব্যাকে যদি হয়, কিন্তু যদি ব্যাক পেইন হয়, তাদের হাঁটতে অসুবিধা হয়, ১ম যে সিম্পটমটা হয় সেটা হলো লেগ ক্রাম্প। মানুষের আম রাতে অনেক সময় সে ঘুম থেকে উঠলো, দেখা গেল তার লেগ ক্রাম্প থেকে উঠে গেল। তারপরে যেটা হয় ব্যাক পেইন, তারপরে যেটা হয় সেটা হলো কিছু সময় হাঁটার পরে তাদের ব্যাক পেইনটা এত বেশি হয় যে পাটা দুর্বল লাগে। তখন তাদের বসে পড়লে সিম্পটমটা আস্তে কমে যায়। আম যদি স্পাইনাল স্টেনোসিস আমরা দেখি খুব বেশি, তখন আমরা অবশ্যই সার্জিক্যাল ট্রিটমেন্টের রিকমেন্ড করি। যদি এই সিম্পটমগুলো মাইল্ড থাকে, তখন আমরা তো চেক করি তাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেল এবং আম এক্স-রে করি, এমআরআই করি এবং দেখি। যদি সিম্পটমটা কম থাকে তখন আমরা আম ফিজিক্যাল থেরাপিতে পাঠিয়ে দেয়। ফিজিক্যাল থেরাপিটা হলো আ ফ্লেকশন থেরাপি, যেটাকে আম ওপ ওপেনে মানে ফোরামেন গুলোকে একটু ওপেন করে দিতে পারে। এই ধরনের ফিজিক্যাল থেরাপিতে আমরা পাঠিয়ে দেই। অনেকের খুব উপকার হয়। তারপরে যদি ব্যথাটা খুব বেশি থাকে তখন আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন যেমন আইবুপ্রফেন, নাপ্রক্সেন বা টাইলেনল আর্থ্রাইটিস এগুলো প্রেসক্রাইব করি। যখন পেইনটা আরো বেশি হয় তখন আমরা পেইন মেডিসিন দেই। বিভিন্ন ধরনের পেইন মেডিসিন আছে, সেগুলোকে দেই। যখন দেখি যে এটাও কাজ দিচ্ছে না, আম হাঁটতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তখন আমরা অনেক সময় পেইন ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে, সেখানে পাঠিয়ে দেই। তারা অনেক সময় স্টেরয়েড ইনজেকশন দেয়। স্টেরয়েড ইনজেকশনগুলো সাধারণত জয়েন্টের ভিতরে দেওয়া হয়। এটা ইনফ্লামেশনটাকে কমিয়ে আনে, আর এর জন্য যে নার্ভিংটা থাকে এটা কমে আসে। ইনফ্লামেশন হলেই তো ফুলে ওঠে জায়গাটা। এই ফোলাটা কমিয়ে নিয়ে আসতে পারি। আম এভাবে আমরা এইগুলো রিকমেন্ড করি। আর যখন দেখি যে এগুলো কোনো কাজ করছে না, এখনো তাদের অসুবিধা হচ্ছে, তাদের বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, তারা অনেক সময় হাঁটে ভুট হয়ে, মানে শপিং কার্ট সিম্পটম বলি আমরা। তারা শপিং কার্টে যেমন হাঁটতে হয় একটু ভুট হয়ে, তেমনি করে হাঁটলে তাদের ব্যথাটা কমে থাকে। তখন আমরা বাধ্য হই তাদের নিউরোসার্জনের কাছে পাঠিয়ে দিতে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সার্জারি অনেক সময় এর ট্রিট আ উম মানে মেইন সলিউশন নয়। কারণ সার্জারি করলেও অনেক সময় আম আবার ৫ বছর পরে বা ৩ বছর পরে আবার স্পাইনাল স্টেনোসিসটা হতে পারে। এইজন্য আমরা খুব কনসেনসিয়াস থাকি এই ব্যাপারে সার্জারির কাছে পাঠাবো কিনা। আব সবকিছু যখন এক্সহস্ট হয়ে যায়, মানে আমাদের সব আ পদ্ধতিগুলো যখন আর কাজ না করে, তখন তো আমাদের কোনো গতি থাকে না। তখন আমরা পাঠিয়ে দেই। ধন্যবাদ।
স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্ট আপনি বললেন যে স্টেরয়েড ট্রিটমেন্ট সাজেস্ট করা হয় অনেক সময় যাদের ব্যথাটা অনেক বেশি। কিন্তু আমরা জানি যে একই সাথে স্টেরয়েড ইনজেকশনের কিন্তু আসলে অনেক সাইড ইফেক্ট হবার ভয় থাকে। তো সেই কারণে কিন্তু স্টেরয়েড ইনজেকশন খুব ফ্রিকোয়েন্টলি যেন না কেউ ব্যবহার করে থাকে, সেক্ষেত্রেও বারণ করা হয়ে থাকে। তো এই বিষয়েও যদি একটু আপনি আলোচনা করেন। কারণ আমি দেখেছি অনেক পেশেন্টই একবারে স্টেরয়েড ইনজেকশন নিয়ে বেটার ফিল করছে এবং তখন সে কিন্তু বারবার ইনজেকশনটা নিতে চায়। খুব ভালো প্রশ্ন। আসলে স্টেরয়েড ইনজেকশন আম আ খুব ভালো কাজ করে। কিন্তু স্টেরয়েড আবার অস্টিওপরোসিস করে দেয়। স্টেরয়েড একটা আম লং টার্ম যদি নেওয়া হয়, তখন আমরা দেখি এটা স্টেরয়েডটা অস্টিওপরোসিস করে দেয়। আমাদের বোনগুলোকে ব্রিটল করে দেয়। খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। স্টেরয়েডটা আরো ওবেসিটি বাড়িয়ে দেয়। আর যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য আরো একটু কঠিন ব্যাপার হয়। কারণ ডায়াবেটিসটাকে স্টেরয়েডটা বাড়িয়ে দেয়। আমরা সাধারণত যেটা করি যে এটাকে লোকাল ইনজেকশন স্পাইনের ভিতরে দেওয়া হয়। যেখানে ইয়েগুলো থাকে জয়েন্টের মধ্যে দেওয়া হয়। এইজন্য অতটা সাইড এফেক্ট থাকে না। কিন্তু আমরা কেউই প্রতি ৩ মাস অন্তর অনেকে দেয়। কিন্তু ৬ বার বা ৫ বারের বেশি দিতে চায় না কেউ। তখন তারা বলে অন্য কোনো ট্রিটমেন্ট। ওই আমরা একবার দিলাম, তারপরে ফিজিক্যাল থেরাপিস্টের কাছে আবার পাঠিয়ে দিলাম। আবার ৩ মাস পরে অ্যাপয়েন্টমেন্ট দেই। তখন দেখি যে কি হলো। তখন আম আমরা আ দে দেখি যদি সাইড ইফেক্ট না থাকে, তখন অনেক সময় ৩ মাস পরে আবার দেওয়া হয়। যদি দেখি সাইড ইফেক্ট রয়েছে, তখন আমরা আম দেই না। তখন আবার পাঠিয়ে দেই ফিজিক্যাল থেরাপির কাছেও বা বিভিন্ন ধরনের অন্য যে ট্রিটমেন্ট গুলো রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি দেই আবার নতুন করে। আম লাইফস্টাইল মডিফিকেশন এর কথা আমরা আবার বলি। এই এই কাজগুলো করি আমরা। আসলে এটা তো ম্যানেজমেন্ট, এর কিওর নেই। এইটা হলো বড় ব্যাপার। ধন্যবাদ। কিউ নেই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন আছে যেটা দিয়ে আমরা সিম্পটমস গুলোকে ট্রিট করতে পারি। ইন এ সেন্স যে সিম্পটমস গুলোকে ম্যানেজ করা এবং হ্যাঁ, আমরা প্রোগ্রেশনটাকে আমরা বন্ধ করতে পারি বা প্রোগ্রেশনটা যেন খুব অ্যাগ্রেসিভ ভাবে না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু আসলে বলা হয়ে থাকে যে স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্টদের কিছু মডিফাইড লাইফস্টাইল প্র্যাকটিস করবার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাবো একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আপনার সাথে এইসব বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আলোচনা করব মডিফাইড লাইফস্টাইল এবং রিলেটেড আরো ইনফরমেশন নিয়ে। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে। আজকে টিবেন ওয়েলনেস এর আলোচনা স্পাইনাল স্টেনোসিস। আমাদের সাথে আছে নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আমরা আলোচনা করছিলাম স্পাইনাল স্টেনোসিস এর বিভিন্ন ইনফরমেশন নিয়ে। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে মডিফাইড লাইফস্টাইল এর একটি আ অংশ হিসাবে বিশেষভাবে স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্টদেরকে যে সাজেশন দেয়া হয়ে থাকে যে আ তারা যেন একটু নির্দিষ্টভাবে হাঁটা চলা এবং বসা বা তাদের পশ্চার ম্যানেজ করা, কোনো ওয়েট লিফট এর ক্ষেত্রে সতর্ক হওয়া। এই জিনিসগুলো স্পেসিফিক ভাবে তাদেরকে মেইনটেইন করতে সাজেস্ট করা হয়। এই বিষয়ে যদি আপনি একটু আ ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করেন যে হাঁটা চলা, বসা এগুলোর ক্ষেত্রে কি স্পেসিফিক ডিরেকশন আসলে আমরা দিয়ে থাকি এবং একই সাথে ওয়েট লিফটিং এর ব্যাপারে কি ধরনের সাজেশন আমরা দিয়ে থাকি? খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের বেশিরভাগ রোগই হয় লাইফস্টাইলের জন্য। কোন ধরনের লাইফ আমরা লিড করি তার উপর নির্ভর করে। যদিও ফ্যামিলি হিস্টোরি বা জেনেটিক মার্কআপ অনেক সময় আমাদের কন্ট্রিবিউট করে। আ কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করলে দেখি আমরা অনেক রোগ থেকে নিজেকে আম আ সেফ রাখতে পারি। আমাদের যেটা হয় আ বিশেষ করে আ আম আমার কথাগুলো তো বাঙালিদের জন্য। বাঙালিরা লাইফস্টাইল মেইনটেইন করে না, বেশিরভাগ বাঙালিরাই। তারা সকালে ঘুম থেকে ওঠে না অনেক সময়। তারা অনেক রাতে ঘুমোতে যায়। অনেক সময় তারা আম রাতে খায়, অনেক লেট করে খায়। আর লেট করে বিশেষ করে যে খাওয়াটা আমরা খাওয়া-দাওয়া করি সেটা হলো ভাত। ভাত খেলে আমাদের আম লেট করে খেলে ওইটা সম্পূর্ণ পেটে জমে যায়। আমি বেশিরভাগ বাঙালিকে দেখি যে তাদের পেটটা একটু বড়। আর এই ব্যাপারটা অনেক সময় আমাদের অস্টিওআর্থ্রাইটিস করতে আম সাহায্য করে। সুতরাং আমাদের ফিট থাকতে হবে বিশেষ করে।
লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি, সকালে উঠে হাঁটতে হবে, বিকেলে একটু হাঁটতে হবে, বাইরে একটু যেতে হবে, যদিও এই দেশটা ঠান্ডার দেশ তবুও যতটা সম্ভব বাইরে যেতে হবে। খাওয়া দাওয়া সন্ধ্যার আগে খেয়ে নিতে পারলে ভালো হয়, তাহলে দেখা যাবে যে ওবেসিটিটা হচ্ছে না, যে ট্রাঙ্কাল ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি যেটাকে আমরা বলি সেটা হবে না। তখন আমরা দেখি আর ওই যারা রাত জেগে থাকে তাদের কর্টিকোস্টেরয়েড নামে একটা হরমোন রয়েছে, এই হরমোনটা সিক্রেট হয় বেশি লেট করে যারা থাকে, আর ওই সিক্রেটটা হলে এই হরমোনটা আমাদের অস্টিওপরোসিস করে দেয়, এই জন্য আমাদের অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস হতে পারে বা স্পাইনাল স্টেনোসিস হতে পারে। সেই জন্য আমরা রিকমেন্ড করি ঠিক সময় ঘুমোতে যাওয়া, মানে 10টার মধ্যে ঘুমোতে গেলে ভালো হয়। কিন্তু আমাদের অনেকেই এটা করেন না, আমি জানি সেটা। আমি নিজেও অনেক সময় করতে পারি না, কারণ আমাদের লাইফস্টাইলই এমনি। এই জন্য আমরা যদি একটু সচেতন হই তাহলে এটা আমরা ম্যানেজ করতে পারি। তারপরে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে থাকি, বাড়িতে কাজে গেলাম সেখানেও বসে থাকি চেয়ারে কম্পিউটারে, আবার বাড়িতে এলাম সেখানেও সোফায় বসে বসে দেখি টেলিভিশন বা অন্য কিছু করি। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর আমাদের একটু হাঁটতে হবে। সোফায় বসা, যাদের হিস্টোরি রয়েছে স্পাইনাল স্টেনোসিসের, ফ্যামিলি হিস্টোরি রয়েছে, তাদের সোফায় বসা একেবারে যাবে না। তখন দেখা যাবে যে আমরা এটা কমিয়ে রাখতে পারি। আর যেটা বললাম যে ওই ডাক্তারের কাছে বাৎসরিক চেক আপ করাটা, সেটা করলে ভালো হয়। আমরা অনেক সময় দেখি যে খেলাধুলা করি, খেলাধুলা করা ভালো, কিন্তু অনেক সময় পড়ে যাই। তা পড়ে গেলে ওইটাকে আমরা অনেক সময় ইগনোর করি, ইগনোর না করে ওটাকে চেক করাতে হবে। আমরা অনেক সময় হেভি জিনিস লিফট করি এবং কোনো নিয়ম না মেনে, অনেক সময় তাতে আমাদের ডিস্ক গুলো প্রলাপস হয়ে যায়। এই প্রলাপস হওয়ার পরে স্পাইনাল স্টেনোসিস হয়। তাও লিফট করার সময় আপনাদের জেনে নিতে হবে কি করে লিফট করতে হয়। বসে তারপরে পায়ের উপরে ভর দিয়ে, ব্যাকের উপর প্রেশার না দিয়ে পায়ের উপরে প্রেশার দিয়ে জিনিসপত্র তুলতে হয়, হেভি জিনিস। তখন দেখা যাবে যে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। এই বিভিন্ন ভাবে ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন আমরা বললাম, এখানে একটা এক্সারসাইজ আছে এখন অনেকেই করে, তাই চি। সেটা করলে দেখা যায় যে স্পাইনাল স্টেনোসিসটা কম থাকে। তারপরে আরেকটা এক্সারসাইজ রয়েছে ইয়োগা, সেটাকে আমাদের স্পাইনটাকে ফ্লেক্সিবল করে দেয় এবং দেখা যায় যে তাদের স্পাইনাল স্টেনোসিসটা কম হচ্ছে। এটা আমাদের দেশের এক্সারসাইজ। আর এই দেশে যেটা চাইনিজ এক্সারসাইজ তাই চি, এটাও অনেকে করে এবং দেখা যায় যে তারা ভালোই আছে। আমরা অনেক সময় এটাকে রিকমেন্ড করি। আমরা তো ফিজিক্যাল থেরাপির কাছে পাঠিয়ে দেই। তারা অনেক সময় ফ্লেক্সিবল, মানে ফ্লেকশন এক্সারসাইজ আমরা বলি অনেক সময়, এইগুলোকে দেয়, তখন এটাও কাজ করে। এইভাবে বিভিন্ন ভাবে আমরা মডিফাই করতে পারি আমাদের জীবন। যেমন একটু সানলাইটে গেলে আমাদের ভাইটামিন ডিটা একটু বেড়ে যায়, হাঁটাটাও হয়। এটা করলে আমাদের দেখা যাবে যে খুব ভালো। আর যে বিছানার কথা, অনেকে আমাদের সফট বেড ব্যবহার করি, এদেশে সফট ম্যাট্রেস পাওয়া যায়, সে এইটা না ব্যবহার করে আমরা হার্ড ম্যাট্রেস ব্যবহার করলে আমাদের স্পাইনটা স্টিল থাকে এবং অস্টিওআর্থ্রাইটিস থেকে বা এই ধরনের স্পাইনাল স্টেনোসিস থেকে আমরা একটু হলেও এটা উপকার করে। এই ধরনের বিভিন্ন কিছু করতে পারি আমরা, লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে আমরা বলি। ধন্যবাদ। আপনি শুরুতে বলছিলেন যে কিছু এক্সারসাইজ অনেক সময় আপনি সাজেস্ট করে থাকেন যেটা স্পাইনাল ক্যানেলটাকে ওপেন আপ করতে বা ওপেন আপ রাখতে হেল্প করে। সেই এক্সারসাইজ গুলোর ব্যাপারে যদি একটু আলোচনা করেন। এক্সারসাইজ গুলো হলো ফ্লেকশন এক্সারসাইজ আমরাকে বলি। এটা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে বলে এটা বোঝানো যাবে না। বাস যেমন অনেক সময় বসে থাকা, এটা বলতে পারি যে বসে থাকলে স্পাইনাল স্টেনোসিসটা একটু বেশি হয়। আমরা এখন রিকমেন্ড করি যে বসবেন 15 মিনিট, 5 মিনিট একটু দাঁড়িয়ে থাকবেন। অনেক অফিসে এখন হাই টেবিল হয়ে গেছে যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারে। আর
চেয়ারগুলো এখন উঁচু চেয়ার পাওয়া যায়। আপনি দেখবেন অনেক রেস্টুরেন্টেও আছে উঁচু চেয়ার। ওই ধরনের চেয়ারটাকে উঁচু করে বসলে ভালো হয়। এইগুলো করতে হবে। আর এক্সারসাইজ যেগুলো, সেগুলো ওই তাই চি যে এক্সারসাইজগুলো রয়েছে, ওটা অনেকটা ফ্লেকশন এক্সারসাইজ। সুতরাং এইগুলো কাজ করে বেশ ভালো। আর আর যে এক্সারসাইজ গুলো, ওগুলো বিভিন্ন ধরনের আসন, আমি যেটাকে বলি ইয়োগা আসন, এগুলো বেশ ধনুর আসন নামে একটা আসন রয়েছে। এইগুলো খুব ভালো কাজ দেয়। এটা ফ্লেকশন আসন, ফ্লেকশন এক্সারসাইজ। আমরা তো আমাদের দেশে যদিও এগুলো অনেক পুরনো, কিন্তু এখন দেখা যাচ্ছে এগুলোই সবচেয়ে বেশি উপকারী, এবং এই দেশেও অনেকে অ্যাকসেপ্ট করছে। এগুলো কোনো ধর্মীয় ব্যাপার না, এগুলো এক্সারসাইজ, মূলত শরীরের এক্সারসাইজ। সুতরাং ইট ইজ মানে এগুলো খুব বেশি চলছে। সব জায়গায় দেখলেন, এখন দেখবেন সব ছোট ছোট শহরে সব শপিং সেন্টারে ইয়োগা সেন্টার হয়ে গেছে। ইভেন ফিটনেস সেন্টারের চেয়ে বেশি ইয়োগা সেন্টার হয়ে যাচ্ছে। সুতরাং এটা উপকারী বলেই হচ্ছে। ধন্যবাদ। কিছু কিছু ওমেনের ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচিওর মেনোপজ আমরা জানি যে অল্প বয়সে বা এক্সপেক্টেড এজ এর অনেক আগে মেনোপজ হয়ে যাওয়া, এই সিচুয়েশনটি হয়ে থাকে। তো প্রিম্যাচিওর মেনোপজ কেন হচ্ছে কি, এই আলোচনায় আজকে যাব না, সেটা একটি ভিন্ন আলোচনা। কিন্তু যাদের ক্ষেত্রে প্রিম্যাচিওর মেনোপজ হচ্ছে, আমরা জানি যে রেগুলার যে হরমোনাল ফ্লো বডিতে, সেটা তাদের ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, এবং এটার কনসিকুয়েন্স হিসাবে দেখা যায় যে রেগুলার বডি গ্রোথ এবং রিলেটেড সিচুয়েশন গুলোকেও এটা ইন্টারাপ্ট করে। এবং তার কনসিকুয়েন্সে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এদের হাড়ের ক্ষয় হওয়া এবং হাড় রিলেটেড বা বোন রিলেটেড যে কমপ্লিকেশন গুলো, সেগুলো তারা এক্সপেক্টেড এজ এর অনেক আগে থেকে এক্সপেরিয়েন্স করা শুরু করেন, এবং তাদের প্রবাবিলিটি অনেক হাই থাকে এই ধরনের কমপ্লিকেশন হবার। তো এই যাদের আর্লি মেনোপজ হচ্ছে, তাদের জন্য আমরা কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করে থাকি, যেটা তাদেরকে এই কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে হেল্প করছে, এবং এটা স্পাইনাল স্টেনোসিসকেও কোনোভাবে এনহ্যান্স করছে কিনা, বা এটার সাথে কোনোভাবে রিলেশন শো করছে কিনা? খুব ভালো প্রশ্ন। আসলে যাদের মানে আর্লি মেনোপজ হয়ে যায়, তাদের আমরা তো আমি তো নিউরোলজিস্ট, আমরা বলি তাদের হরমোনাল চেকআপ করতে। হরমোন লেভেল আমরা এখানে চেক করতে পারি। এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই ধরনের বিভিন্ন হরমোন। যদি হরমোনটা ডিসব্যালেন্স থাকে, আমরা এটাকে সাধারণত রিকমেন্ড করি ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স করলে দেখা যায় যে বেশ ভালো কাজ করছে। তারপর মানে আর্লি মেনোপজ হলে যেটা হয়, আম যেহেতু মাস্কুলিন হরমোনটা বেড়ে যায় তাদের ক্ষেত্রে, সুতরাং তাদের বোন থিকনেসটা বেড়ে যায়। আর বোন থিকনেস বেড়ে গেলে স্পাইনাল স্টেনোসিস হতে পারে। সেই জন্য আমরা এটাকে মনিটর করি। অনেক সময় আমরা বোন ডেন্সিটোমেট্রি যেটাকে বলে, বোন ডেন্সিটিটাকে আমরা মেজার করি, এবং দেখি তাদের অস্টিওপারোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বা ওই ধরনের কিছু আছে কিনা। ওইটা যদি থাকে, তখন ওটার ট্রিটমেন্টের জন্য আমরা ইয়ে ব্যবস্থা করি। তারপরে ওই যে ভাইটামিন ডি এর কথা বললাম, এটা আমরা দিয়ে থাকি, ডিপেন্ডিং তাদের দরকার আছে কিনা সেটা মেজার করে। তারপর এই ধরনের বিভিন্নভাবে আমরা তাদের সমর্থন করি। বিশেষ করে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটা আমি তো আসলে নিউরোলজিস্ট, আমি এটা দেই না। আমরা সাধারণত এন্ডোক্রিনোলজিস্টের কাছে পাঠিয়ে দেই, গাইনোকোলজিস্ট বা এ ধরনের লোকের কাছে পাঠিয়ে দেই, অথবা রোমাটোলজিস্ট নাম করে একটা ডক্টর আছে, তাদের কাছে পাঠিয়ে দেই। সুতরাং তারা এটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করে। তারা ওই যে বোন ডেন্সিটোমেট্রি করে দেখে নেয়, তারপরে এর ট্রিটমেন্ট দেয়। এখন সব অবস্থারই প্রিভেনশন এবং ট্রিটমেন্ট রয়েছে। কাজ করবে কিনা আমরা ঠিক জানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে। কাজ যদি না করে, সে ট্রিটমেন্টগুলো আমরা তো ব্যবহার করি না। সুতরাং আপনাদের যদি কারোর আর্লি মেনোপজ থাকে, আপনারা একটু সচেতন হয়ে ডাক্তারের কাছে গেলে, আর এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন ডাক্তারকে, যে আপনি আপনার বোন ডেন্সিটোমেট্রি করতে চান, আপনি আপনার ভাইটামিন ডিটাকে চেক করতে চান, আপনি আপনার হরমোনাল লেভেলগুলোকে চেক করতে চান। আপনি বললেন যে আপনার ফ্যামিলি হিস্ট্রি অফ আর্লি মেনোপজ আছে এবং আপনার আর্লি মেনোপজ হচ্ছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার ফ্যামিলি হিস্টরি রয়েছে স্পাইনাল স্টেনোসিস অথবা অস্টিওআর্থ্রাইটিস অথবা বোন ফ্র্যাকচার যদি থাকে কারোর কাছে, ফ্যামিলি
ফ্যামিলিতে, তখন আপনারা এটা বলতে পারেন ডাক্তারের কাছে। তখন ডাক্তাররা সচেতন হয়ে যায় এবং সেই অনুযায়ী ট্রিট করে। ধন্যবাদ। আমরা চলে এসেছি আজকে আলোচনার প্রায় শেষ পর্যায়ে। আমার মনে হয় আমি আরো আ একটি আলোচনা আপনার সাথে হয়তোবা অতি শীঘ্রই করব স্পাইনাল স্টেনোসিস এর ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। কারণ আসলে অনেক কিছু আলোচনা করবার আছে, জানবার আছে এবং খুব কমন অনেক আরো বিষয় আছে পেশেন্টদের কাছ থেকে যেগুলো কোয়েশ্চেন হিসেবে আমরা পেয়ে থাকি। তো আজকে আলোচনার শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে আমরা ফিজিওথেরাপির কথা আমরা বলে থাকি কমনলি। তো এই ফিজিওথেরাপি আসলে কতটা কার্যকর এবং কোন ধরনের পেশেন্টদেরকে আমরা ফিজিওথেরাপি নিতে অ্যাডভাইস করছি? এবং দ্বিতীয়ত আমি জানতে চাইবো আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি নিয়ে আলোচনা করলাম এবং প্রি-মেনোপজ, মেনোপজাল হরমোনদের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক ভাবে সাপ্লিমেন্ট নিতে বলে থাকি। আপনি যদি একটু ক্যালসিয়াম, ভিটামিন ডি ডোজ আমাদের সাথে একটু আলোচনা করেন যেন আমাদের সব পেশেন্ট এটা শুনে একটু ফলো করতে পারে এবং একই সাথে ফিজিওথেরাপির ব্যাপারেও যদি একটু আলোচনা করেন। খুব ভালো প্রশ্ন। ভাইটামিন ডি আমরা সাধারণত দেই এখানে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট। যদি কারোর ভাইটামিন ডি লেভেল খুব কম থাকে তখন আমরা অনেক সময় দিয়ে থাকি 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট উইকলি, এভরি উইক। তাতে খুব তাড়াতাড়ি রিপ্লেসড হয়ে যায়। তারপরে আমরা আবার ফিরে যাই ৬ সপ্তাহ থেকে ৮ সপ্তাহ পরে আবার 2000 ইউনিট to 4000 ইউনিট পার ডে, এভরিডে। আমরা সকালে এটা দিয়ে থাকি। অনেক সময় ভাইটামিন ডি এবং ক্যালসিয়াম ট্যাবলেট টুগেদার আসে। ওখানে সাধারণত 500 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। যাদের আলাদা করে ক্যালসিয়াম খেতে হয় তারা ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে পারেন তার কতটা দরকার। আমরা সাধারণত র্যান্ডমলি এটাকে রিকমেন্ড করি না। যদি তাদের দরকার থাকে তখনই। যাদের অস্টিওপরোসিস আছে তাদের তো দরকার হবেই। সুতরাং আর ক্যালসিটোনিন নামে একটা হরমোন রয়েছে। ওই হরমোনটাও আমরা অনেক সময় মেজার করি। যদি ক্যালসিটোনিন কম থাকে তখন আমাদের বেশি দিতে হয় ক্যালসিয়ামটাকে। যদি ক্যালসিটোনিন বেশি থাকে তখন আমাদের রেগুলার ডোজ দিতে হয়। এইভাবে আমরা এটাকে স্টাডি করি। ফিজিক্যাল থেরাপি খুব ভালো জিনিস। ফিজিক্যাল থেরাপি আমরা সাধারণত রিকমেন্ড করি যখন দেখি যে কারোর ব্যাক পেইন হচ্ছে, কারোর স্পাইনাল মানে সিম্পটম রয়েছে, ব্যাক পেইন হচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, ক্লাউডিকেশন হয়ে যাচ্ছে। মানে সে ১ ব্লক হাঁটলো তারপরে হাঁটতে পারছে না, পাটা বলে পাটা জড়িয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছি আমি, আমাকে বসতে হবে। তখন তারা একটু সময় বসে, তখন আমরা এটা দেখার পরে আমরা একটু অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন দেই। যদি দেখি যে কাজ না করে তখন আমরা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেই। এই এই ধরনের সিম্পটম হলে যাদের নেক পেইন রয়েছে, তাদের হাতটা একটু নাম হয়ে যাচ্ছে, যাদের তখন আমরা এমআরআই করি, তখন দেখি যে খুব খারাপ অবস্থা না, মানে স্পাইনাল কর্ডটা কম্প্রেশন হচ্ছে না, টাচ করছে একটু, তখন আমরা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেই। এই সিচুয়েশনে আমরা পাঠাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। বিদায়ের পূর্বে জানতে চাইবো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো অ্যাডভাইস প্রোভাইড করতে চান? আম অশেষ ধন্যবাদ। আপনাদের জন্য আমি বলতে চাই যে লাইফস্টাইল মডিফিকেশন করুন। যাদের ফ্যামিলি হিস্টোরি রয়েছে, যাদের স্পাইনাল স্টেনোসিস অলরেডি আছে, যাদের সিম্পটম রয়েছে, তারা ডাক্তারের কাছে যান এবং তাদের সঙ্গে আলোচনা করুন এবং আপনার লাইফস্টাইল মডিফিকেশন করার চেষ্টা করুন। দেখবেন এটা সহজে ম্যানেজ করা যায়। আমরা কিওর করতে পারি না, কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কমন ইনফরমেশন গুলো আলোচনা করবার জন্য এবং যেসব ইনফরমেশন আমরা জেনে ফলো করে স্পাইনাল স্টেনোসিস এর পেশেন্টরা আমরা মডিফাইড লাইফস্টাইল এর মাধ্যমে নিজেকে ভালো রাখতে পারবো, সেই ইনফরমেশন গুলো আমরা আলোচনায় তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি ইনফরমেশন গুলো ফলো করলে কিছুটা হলেও আপনাদের উপকার হবে। আমাদের সাথে আজকে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনার মূল্যবান আলোচনা এবং গুরুত্বপূর্ণ সময়ের জন্য টিভিএন24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। ধন্যবাদ TVN24 কে এবং শুভকামনা সকলের জন্য। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।